আমরা দেখেছি এদেশের মায়েরা কিভাবে ত্যাগ স্বীকারটা করেছে। আমার এক মামি, এই মহিলা তার বাড়ির লোকজন আরও নিয়ে, মহিলাদের নিয়ে রাতে আমাদের পা ধোয়ার জন্য ঘরের মধ্যে কমপক্ষে ৫-৬টা বালতিতে পানি রেখে দিত। আমার বিশ্বাসের জায়গাটা এরকম যে বঙ্গবন্ধু সব রকম নির্দেশনা দিয়ে দিয়েছেন ৭ই মার্চের ভাষণে। এমন কোনো বিষয় নেই যেটা নিয়ে বঙ্গবন্ধু আলোচনা করেননি। এবং আমাদের করণীয় কি, আমরা কি করব, উনি যদি হুকুম দিবার না পারেন তখন আমরা কি করব, এসব বিষয়গুলো উনি বলেছেন। তো যে কারণে আমরা ৮ই মার্চ আমাদের ওই এলাকার এমএনএ সাহেবকে নিয়ে আমরা লোকালে চলে যাই এবং আমরা সংগ্রাম কমিটি গঠন করায় লেগে যাই। সংগ্রাম কমিটি গঠন শেষে আমরা আমাদের নবীনদের নিয়ে, যুবকদের নিয়ে আমরা প্রশিক্ষণ শুরু করে দিই। এই সময় আমাদেরকে স্থানীয় পুলিশ, থানা এরা প্রচণ্ড রকম সহযোগিতা করেছে। তাদের কাছ থেকে অস্ত্র এবং লোকবল নিয়েই আমরা প্রশিক্ষণটা শুরু করি এবং প্রশিক্ষণ আমরা ওই এলাকায় প্রায় ২০-২২ দিন প্রশিক্ষণের ব্যবস্থা রেখেছিলাম। এবং এরপরে ওই প্রশিক্ষণের পরে আমরা যখন উপলব্ধি করি যে স্থানীয় মুসলিম লীগ এবং যারা জামাতে ইসলামের লোক তারাও বসে নেই, তারা গোপনে গোপনে সংগঠিত হচ্ছে এবং তারাও কমিটি গঠন করতেছে এবং পরবর্তী পর্যায়ে আমরা যেটার নাম জানতে পারি শান্তি কমিটি বা পিস কমিটি। পাশাপাশি তারা রাজাকার এবং আলবদর এগুলো তৈরি করার চেষ্টা করে। তো তাদের কার্যক্রমটা ছিল রাতে, যেহেতু দিনের বেলা তারা সাহস পাচ্ছিল না আমাদেরকে ফেস করতে, যে কারণে রাতে তারা এই কার্যক্রমগুলো করত। তাদের নিজেদের পরিবারের সদস্যদের নিয়েই বেশিরভাগ তারা কমিটি করেছে। আর আমাদের গতিবিধি ছিল দিনের বেলা, আমরা প্রকাশ্য দিবালোকে কার্যক্রম করতাম এবং বিভিন্ন স্কুল, কলেজ যেখানেই আমরা পেয়েছি, এমনকি প্রাইমারি স্কুলের মাঠ সেখানটায়ও আমরা চেষ্টা করেছি যুবকদের, তরুণদের প্রশিক্ষণ দিতে। এভাবেই আমরা আমাদের যুবক শ্রেণীকে প্রশিক্ষিত করে তোলার চেষ্টা করি। এপ্রিল মাস এভাবেই প্রায় সমাপ্ত হয়। মে মাসের প্রথম দিকেই আমাদের ওই এলাকায় পাকিস্তান বাহিনীর আনাগোনা শুরু হয় এবং তথাকথিত হানাদার বাহিনীর ক্যাপ্টেন নাদের পারভেজ সে বরগুনায় জেকে বসে। বরগুনা তখন মহকুমা সদর এলাকা। তো সেখান থেকে তারা নাদের পারভেজ বিভিন্ন এলাকায় মুভ করতে শুরু করে। তো তখন আমরা একটু গোপনীয়তা রক্ষা করে চলাফেরা করার চেষ্টা করি। এর মধ্যেই আমাদের মাসখানেক কেটে যায়। আমরা বিভিন্ন সোর্স থেকে যতটা পারি আমরা আগ্নেয়াস্ত্র এবং রাইফেল, গ্রেনেড এগুলো সংগ্রহ করার চেষ্টা করি, যাতে করে আমরা পাকিস্তান বাহিনীকে ফেস করতে পারি। ঠিক এই স্টেজে আমাদের ওই এলাকায় একটা গুজব রটিয়ে দেয়া হয় যে পাকিস্তানি হানাদার বাহিনী ডৌয়াতলা বলে একটি জায়গা আছে, এই ডৌয়াতলায় আসবে এবং মুক্তিযোদ্ধাদের দখলে যেই এলাকাটুকুন আছে এইটুকুন তারা দখল করে নেয়ার চেষ্টা করবে। এবং তাদের আরও একটা লক্ষ্য, সেটা হচ্ছে যে যেসব রাজাকার এবং শান্তি কমিটির যারা তাদের কাছে বিভিন্ন নালিশ দিয়েছে, এই নালিশগুলোর প্রতিকার করার, প্রতিরোধ করার চেষ্টা করবে তারা। এরকম একটা সংবাদ বিভিন্নভাবে রটতে থাকে। আমরা নিজেরাও তখন প্রস্তুতি নেই এবং আমরা তখন আমাদের নদীর মুখে
যেখান থেকে খাল শুরু, আমাদের ছোট খাল, এই মুখে আমরা পরপর 2 দিন আমরা অ্যাম্বুশ করে প্রস্তুতি নেই। সেকেন্ড ডেতে ঠিকই পাকিস্তান আর্মির কিছু মুজাহিদ এবং ওই স্থানীয় পুলিশ, রাজাকার বাহিনী, এরা কাঠের তৈরি একটা লঞ্চ, 1.5 তলা লঞ্চে করে আমাদের ওই খালের মধ্যে ঢোকার চেষ্টা করে। আমরা এটাকে প্রতিহত করি এবং লঞ্চটি ডুবিয়ে দিতে সক্ষম হই। তো এখানে কিছু হানাদার বাহিনীর দোসর, এই যে এরা কিছু ওখানেই হয়, ডুবে যায় লঞ্চ থেকে এবং পরবর্তী পর্যায়ে তাদের লাশ ভেসে ওঠে, যার মধ্যে পাকিস্তান আর্মির পোশাক পরিহিত লোকও ছিল। তাতে করে আমাদের ধারণা যে পাকিস্তান আর্মির কিছু সদস্য এবং ওদের অবাঙালি মুজাহিদ, বাঙালি মুজাহিদ, বাঙালি রাজাকার, এরা বেশ কিছু ওখানে আমাদের মুক্তিযোদ্ধাদের হাতে নিহত হয়। লঞ্চটি ডুবে যায়। তো এরপরে পাকিস্তান আর্মি ওই এলাকায় ওদের বাড়ায়, তৎপরতা বাড়ায়, যে কারণে আমরা আর ওখানে থাকাটা নিরাপদ মনে না করে আমরা তখন মুজিবনগরে যাওয়ার চিন্তা করি এবং আমরা 28-29 তারিখে জুনের মুজিবনগরের উদ্দেশ্যে রওনা করি। উদ্দেশ্য দুটা, একটা হচ্ছে যে ভালো আর্মস অ্যামুনেশন কালেকশন করা মুজিবনগর থেকে, আর দ্বিতীয় হচ্ছে নিজেরা আরেকটু প্রশিক্ষিত হওয়া। কারণ আমাদের পুলিশ ভাইরা যারা আমাদেরকে প্রশিক্ষিত করেছিল তাদের প্রশিক্ষণটা অনেকটা সেকেলে ধরনের রাইফেল এবং গ্রেনেড এগুলোর উপরেই ছিল, কিন্তু আধুনিক আগ্নেয়াস্ত্র যেগুলো, সেগুলোর কোনো প্রশিক্ষণ পাইনি আমরা। যে কারণে আমি 84 জন ইয়াংদের নিয়ে আমি আমার দল গঠন করে আমরা মুজিবনগর চলে যাই। ওখানে যাওয়ার পরে প্রথম দিকে আমরা গিয়ে একটা ক্যাম্প স্থাপন করলাম, যেটা হাসনাবাদ থানা হেডকোয়ার্টার থেকে 2.5 কিলোমিটার দূরে হবে। এটি জায়গাটির নাম আমলানি। এই আমলানি আমরা ক্যাম্প করি। তখনকার সংসদ সদস্য সওগতুল আলম সগিরের উৎসাহে উনি বসিরহাটের এসডিওকে নিয়ে এসে ক্যাম্পটা আমাদের উদ্বোধন করে দিলেন। এরপরে আমাদের ক্যাম্পের তৎপরতা মূলত পিটি প্যারেড এবং ডামি রাইফেল, ডামি হ্যান্ড গ্রেনেড এগুলো দিয়েই আমরা প্রশিক্ষণ নিতাম। তো এটা কিছুদিন চলল। এরপরে আমাদেরকে ওখান থেকে পিফা বলে একটা জায়গা আছে বসিরহাট মহকুমাতেই, এই পিফায় আমাদেরকে পাঠানো হয়। এইটা ছিল প্রশিক্ষণ ক্যাম্প। তো এই পিফা ক্যাম্পে ক্যাপ্টেন সিপা বলে এক রাজপুত ক্যাপ্টেন ছিল, আমাদের প্রশিক্ষক ছিলেন এবং উনি প্রশিক্ষণ দিতেন আমাদের। তার হাতে আমরা টানা 14 দিন প্রশিক্ষণ নেই। এই 14 দিনের প্রশিক্ষণে মোটামুটি আমাদেরকে এলএমজি, এসএলআর, হ্যান্ড গ্রেনেড থেকে শুরু করে মোটামুটিভাবে যেই সব অস্ত্র আমাদের এই যুদ্ধে ব্যবহার উপযোগী, মুভ করার মতো যেই অস্ত্রগুলো নিয়ে মুভ করা সম্ভব, সেই অস্ত্রগুলোর ট্রেনিংই তারা দিয়েছে। এবং আমাদের প্রশিক্ষণ শেষে যখন পাস আউট হলো আমাদের, এটা হচ্ছিল বাকুন্দিয়া। বাকুন্দিয়াও পশ্চিমবাংলারই একটি জায়গা যেখানে অস্ত্র সম্ভার ছিল। এখান থেকেই আমাদের পাস আউট করিয়ে আমাদেরকে অস্ত্র দিয়ে দেওয়া হয় এবং ওখান থেকে একটি ট্রাকে তুলে আমাদেরকে নিয়ে যাওয়া হয় হিঙ্গলগঞ্জ, আমাদের ঠিক বাংলাদেশের সীমানার তৎকালীন পূর্ব পাকিস্তান আমরা বলতাম না, আমরা বলতাম পূর্ব বাংলা। এই পূর্ব বাংলার দক্ষিণ পশ্চিম প্রান্ত এবং দক্ষিণ পশ্চিম প্রান্তের যে জায়গাটি, এই জায়গাটির নাম হচ্ছে বসন্তপুর। এখানে একটা আউটপোস্ট ক্যাম্প ছিল আমাদের তখনকার বিডিআরের।
ইপিআর। তো এই ক্যাম্পের ঠিক উল্টো দিকেই ভারতের হিঙ্গলগঞ্জ ক্যাম্প বিএসএফের। এই হিঙ্গলগঞ্জ ক্যাম্প ছিল আমাদের বেস ক্যাম্প ৯ নম্বর সেক্টরের। এই বেস ক্যাম্পে আমাদের পোস্টিং হয় ৩১ জনের। এই ৩১ জনের পোস্টিং হওয়ার পরে আমরা ওখানে রিপোর্ট করি, আমাদেরকে ট্রাকে করেই নিয়ে যাওয়া হয়। তো ওখানে আমরা অবস্থান করতে শুরু করি। এই বেস ক্যাম্প থেকে আমাদের কাজ ছিল আমরা কখনো কখনো স্ট্রাইকিং ফোর্স হিসাবে বাংলাদেশের অভ্যন্তরে চলে আসতাম এবং যেখানে আর্মির ক্যাম্প ছিল, হানাদার বাহিনীর ক্যাম্প ছিল, সেই ক্যাম্পগুলোতে আমরা আক্রমণ করতাম। আমাদের ডিফেন্স ওখানে স্থাপন করে মুক্তিযোদ্ধাদের, তাদেরকে বসিয়ে দিয়ে পতাকা তুলে দিয়ে তারপরে আমরা সেখান থেকে ফিরে আসতাম। এভাবেই চলছিল আমাদের কার্যক্রম। এবং আমার জীবনে সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে এই বসন্তপুরে একটা যুদ্ধে যোগদান করার সৌভাগ্য। বসন্তপুর থেকে আর একটু দূরে আর একটা বিওপি, এই বিওপির নাম ছিল নাজিমগঞ্জ। এই নাজিমগঞ্জেও যুদ্ধ করার সৌভাগ্য এবং কালীগঞ্জ, সাতক্ষীরার যে এখনকার একটা বেশ বড় উপজেলা কালীগঞ্জ, এই কালীগঞ্জে আমার যাওয়ার, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার সৌভাগ্য হয়েছে। এবং এই যুদ্ধ কয়টা, তিনটা যুদ্ধই নভেম্বর মাসের মাঝামাঝি আমরা শেষ করতে পারি এবং তখন ওই এলাকা মুক্ত হয়ে যায়। তো এইখানটায় ওই নাজিমগঞ্জে ইয়াসিন সুবেদার বলে একটা লোক ছিল। এই লোকটা খুব দুষ্ট প্রকৃতির এবং এ নারী নির্যাতন নিজে করত এবং পাকিস্তান আর্মির হাতে এইসব মেয়েগুলোকে তুলে দিত। এটাই ছিল তার একটা নেশা। তার ঘরে 2 জন স্ত্রী ছিল, তা সত্ত্বেও এই ইয়াসিনের এটাই ছিল ক্যারেক্টার। তো যাই হোক, আমাদের যখন ওই এলাকাটা মুক্ত করি, আমরা মুক্ত করার পরে আমরা যখন ওখানে আমাদের পতাকা উড়িয়ে দেই, পতাকা তুলে দেই এবং আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এই গান দিয়ে আমাদের পতাকা উত্তোলন করা হয়। এরপর বিকেলবেলা আমাদের সেক্টর কমান্ডার মেজর এম এ জলিল এবং বরিশালের তদানীন্তন আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি জনাব নুরুল ইসলাম মঞ্জুর ওখানে এরা যায়। এরা গিয়ে আমাদের স্যালুট গ্রহণ করে। আমরা সামরিক কায়দায় তাদেরকে স্যালুট দেওয়ার ব্যবস্থা করি। তারপরে মুক্তিযোদ্ধাদের একটা চৌকস দল ওখানে রেখে আমরা আবার হিঙ্গলগঞ্জে ফিরে আসি। এভাবেই চলছিল আমাদের যুদ্ধবিগ্রহ এবং আমরা বুঝতে পারছিলাম যে পাকিস্তান আর্মি খুব বেশি দিন টিকবে না, পাকিস্তান আর্মির সময়টা প্রায় শেষ হয়ে আসছে। ঠিক এই পর্যায়েই ডিসেম্বরের 12 তারিখে আমরা আমাদের এলাকায় আসার জন্য একটা গানবোট রেডি করে সেই গানবোটের মাধ্যমে আমরা রওনা দেই এবং আমার ট্রুপসে তখন মাত্র 11 জন সোলজার সহ আমাকে দেয়া হয় কমান্ডার করে, ট্রুপস কমান্ডার করে। আমি চলে আসি আমার এলাকায় এবং আমরা তখন যে জায়গাটিতে আসি, এই জায়গাটির নাম নাচনাপাড়া মানিকখালী। এই মানিকখালীতে আমরা একদম শেষ রাতে এই নামি এই লঞ্চ থেকে, গানবোট থেকে নেমে আমরা হেঁটে হেঁটে মানিকখালী বাজারে যাই, প্রায় 1.5 কিলোমিটার হেঁটে। মানিকখালী বাজারে গিয়ে তখনও ঘর দরজা মানিকখালীর বন্ধ। ঠিক এই স্টেজে আমরা ওখানে যখন সকাল হয় তখন আমরা নিজেদের মধ্যে গান জুড়ে দিলাম, মুক্তিযুদ্ধের গান গাইতে শুরু করলাম আমরা 11 জনে। তখন আমাদের যারা পরিচিত ছিল, যারা সংগ্রাম কমিটির মাত্র 9 মাস আগে যাদেরকে নিয়ে কমিটি করে দিয়ে গেছি,
এই বন্ধুরা এরা জেগে উঠলো এবং এরা বের হয়ে এলো। তারা আমাদেরকে কাকচিড়া পর্যন্ত পৌঁছে দিল। কাকচিড়ার থেকে একটা জেলে নৌকায় করে আমরা বরগুনা হেডকোয়ার্টারে যাই এবং সেখান থেকে বরগুনা হেডকোয়ার্টারে যাওয়ার পরে আমরা বিভিন্ন এলাকার সংবাদ পাই যে কোন কোন উপজেলা মুক্ত এলাকা হিসাবে ঘোষিত হয়েছে, কোথায় কোথায় মুক্তিযুদ্ধের কমান্ডারদের পোস্টিং হয়েছে, কে কোথায় দায়িত্ব নিয়েছে মুক্তিযোদ্ধাদের, এগুলো সব আমরা পেতে শুরু করি। আমাদের জীবনে যুদ্ধটা আসছিল অনিবার্যভাবে এবং আমরা একটা বিষয় বিশ্বাস করতাম, সেটি হচ্ছে যে এ যুদ্ধে আমরা জিতবই, কারণ আমাদের মনোবল অত্যন্ত দৃঢ় ছিল এবং বঙ্গবন্ধু যে কথাটা বলেছিলেন ৭ মার্চের ভাষণে যে তোমাদের যার যা আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে, আমরা সেই দিনই ধরে নিয়েছিলাম যে আমাদের অস্ত্রশস্ত্র খুব বেশি আধুনিক এবং খুব বেশি আড়ম্বরপূর্ণ হবে না, আমাদেরকে যা হাতের কাছে পাই সেটা দিয়েই পাকিস্তান আর্মিকে মোকাবেলা করতে হবে। এবং শেষ পর্যন্ত তাই হয়েছে যে আমরা যেখানে এলএমজি ব্যবহার করেছি ওরা সেখানে হেভি মেশিন গান ব্যবহার করেছে, আমরা যেখানে রাইফেল ব্যবহার করেছি সেখানে ওরা এসএলআর ব্যবহার করেছে। এভাবেই আমরা যেখানে এসএমজি ব্যবহার করেছি ওরা সেখানে রাইফেল বা এসএলআর ব্যবহার করেছে। এভাবেই যুদ্ধটা হয়েছে। এটাকে কেউ কেউ অবশ্য বলেন যে অসমা যুদ্ধ। অসমা যুদ্ধ বলে কিছু নেই, আসলে যুদ্ধটা ছিল আমাদের মনোবল আর ওদের অস্ত্র, পাশাপাশি ওদের নৈতিকতা বিবর্জিত কার্যক্রম এগুলো ওদেরকে পিছিয়ে দিয়েছে। আমাদের মনোবলটা দৃঢ় ছিল। এখানে দুটি বিষয় আমার উল্লেখ করতে হয়। আমরা দেখেছি এদেশের মায়েরা কিভাবে ত্যাগ স্বীকারটা করেছে। আমার এক মামি, সেই আমার আপন মামার ইয়াং স্ত্রী বলতে গেলে, মাত্র একটা বাচ্চা হয়েছে, এই মহিলা, তার বাড়িতে আমরা 3 দিন শেল্টারে ছিলাম। তো তখন এই মহিলা তার বাড়ির লোকজন আরও নিয়ে, মহিলাদের নিয়ে রাতে আমাদের পা ধোয়ার জন্য ঘরের মধ্যে কমপক্ষে 5-6টা বালতিতে পানি রেখে দিত। তো আমরা এটা একটু বিব্রত হতাম যে মামি এই কাজটি করে, এটা আমাদেরকে সেবা করার মতো, তো এটা সে তো মুরব্বী, তার কাছ থেকে আমরা সেবা গ্রহণ করব কি করব না। তো তখন মামির একটা কথা আমার আজও মনে আছে যে মামি একটা কথা বলছিলেন যে তোমরা যে কাজটা করতে পারতেছো সেই কাজটা করার সুযোগ আমাদের জীবনে হবে না, সুতরাং আমরা যেটা করতে পারি, এই যে তোমরা রাতে ফিরে আসো, তোমাদের অনেক সময় পায়ে কাদা থাকে, জোক থাকে, এগুলো ধুয়ে ফেলা, এটা এবং ধুয়ে তারপরে তোমাদেরকে বিছানায় দেয়া, এটা আমাদের দায়িত্ব। তো এইটুক যদি না করতে পারি এবং তোমাদের মুখে যদি 4টা ভাত তুলে দিতে না পারি, তাহলে আমরা স্বাধীনতার জন্য কি ত্যাগ স্বীকার করলাম। তো এই একজন ইয়াং গৃহিণীর, তখনকার দিনে তো এদেরকে আমরা গৃহিণী বলতেই স্বাচ্ছন্দ্য বোধ করতাম, এই মহিলার তখনকার যে স্বাধীনতার প্রতি তার যে নিজের উপলব্ধি, যে তার একটা করণীয় আছে, সেই করণীয়টা সে করতে চায়, এটা আজও আমার মনে আছে। এবং ওই মামি এখন বেঁচে আছেন, মামা বেঁচে নাই। তো ওই মামিকে এখনও আমি পায়ে হাত দিয়ে সালাম করি। বয়স হয়তো আমার চেয়ে একটু কমও হতে পারে মামির, কিন্তু মামিকে আমি এখনও ওই পরিমাণ শ্রদ্ধা করি। আমি মনে করি তাকে যে আমার মুক্তিযুদ্ধের অনুপ্রেরণার এটিও একটি উৎস ছিল, এই মামির কাছ থেকে শিক্ষা গ্রহণ করা, যে বাড়ির সব মহিলাদের জোগাড় করে সংগ্রহ করে যা বালতি আছে, হাঁড়ি আছে, সব মিলে আমাদের জন্য পা ধোয়ার পানি রেখে দেয়া, যাতে রাতে আমাদের কষ্ট না হয়। তারপরে যা পারতেন ওনারা খাওয়াতেন আমাদের, এরপর আমরা একটু ঘুমাতাম।
আমাদেরকে বলা হতো যে ঠিক আছে তোমরা ঘুমাও, যদি রাজাকার বা কোনো লোকজন, অপরিচিত লোকজন আসে তাহলে পিছন দিক থেকে দরজা খোলা থাকবে, তোমরা সুপারি বাগান দিয়ে পিছন দিক দিয়ে চলে যাবে, সামনের দিকে কিছুতেই তোমরা নামবে না। দরজা যতই করুক, ভাঙ্গুক, যা খুশি করুক, কিন্তু তোমরা সামনের দিক দিয়ে নামবে না। এভাবে মামি আমাদেরকে শেল্টার দিয়েছে। তো এরকম অজস্র নারী তার বুদ্ধিমত্তা দিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে এবং অনেক ত্যাগ স্বীকার করেছে। এরকম আরও দুই একটা ঘটনা আমার জীবনে আছে, যে আমরা দেখেছি যে মুক্তিযুদ্ধের প্রতি আমাদের নারীদের, যারা ওই পরিমাণ শিক্ষিত নন অথচ তাদের যে উপলব্ধিটা যে এই দেশটি স্বাধীন করতে হবে, মুক্তিযোদ্ধারা এর পিছনে সর্বস্ব ত্যাগ স্বীকার করার চেষ্টা করছে, আমরাও যতটুকুন পারি ত্যাগ স্বীকার করব। এই উপলব্ধির থেকেই তারা এটা করেছে, এটাই আমাদের কাছে আজও মনে হয় এবং এই বিশ্বাসের জায়গাটার থেকেই আমরা কাজগুলো করেছি। আমি এখনও আমার প্রার্থনায় সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি যে একটি মহান গণতান্ত্রিক, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, জাতীয়তাবাদী দেশ আমাদের স্বপ্ন। মুক্তিযুদ্ধের চেতনার কথা যখন আমরা বলি, আমার এই চারটি মূল ভিত্তির কথা মনে হয়, যে মহান গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ। এবং এর পিছনে যারা বিশেষণ লাগাবার চেষ্টা করে ধর্মনিরপেক্ষতার ক্ষেত্রে অথবা জাতীয়তাবাদের ক্ষেত্রে, আমি মনে করি যে তারা গোজামিল দেওয়ার চেষ্টা করে। এই গণতন্ত্র, সমাজতন্ত্র এর পিছনে কোনো মতেই কোনো বিশেষণ দেওয়ার আর দরকার নাই। এটা একদম পরিচ্ছন্ন কথা। গণতন্ত্র, সমাজতন্ত্র বিশ্বর থেকে হয়তো উঠে যেতে পারে, কিন্তু বাংলাদেশের প্রেক্ষিতে যেমন ইন্ডিয়া একটা সময় ধর্মনিরপেক্ষ একটা দেশ হিসাবে ইন্ডিয়াকে ধরা হতো, সেখানে অবশ্য এখন একটা পরিবর্তন এসছে। কিন্তু আমরা মনে করি আমাদের দেশটি এখনও একটি মডেল হিসাবে, এই সমাজতান্ত্রিক দেশ হিসাবে, ধর্মনিরপেক্ষ দেশ হিসাবে এটিকে প্রতিষ্ঠিত করা সম্ভব। কারণ আমাদের দেশের মানুষ শতকরা ৯৯ জন স্বাধীনতার পক্ষের মানুষ এখনও বেঁচে আছে। তো সুতরাং এটা সম্ভব নয় কেন? আমি বিশ্বাস করি এটা সম্ভব, এবং আমরা মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের মূল্যবোধ এবং ব্যক্তিগত জীবনে মানুষের সততা এবং আমাদের যে নৈতিকতা, সেইটা রক্ষা করে আমরা সামনের দিকে এগিয়ে যাব। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।